গুড ইভিনিং সবাইকে। আসলে আজকে আমাদের ওয়েট প্রসেসিং ওয়ানের ল্যাবে আমরা একটু দেখব এক্সপেরিমেন্ট গুলো। তো প্রথমেই আজকে যে এক্সপেরিমেন্টটা দেখব সেটা আমি একটু জুম করছি। সেটা হচ্ছে যে এক্সপেরিমেন্ট নাম্বার 4, ডাইং অফ কটন ফেব্রিক উইথ ডিরেক্ট ডাইস। এখন খুবই সহজ, আমরা যেহেতু থিওরিটা পড়েছি, তো থিওরির সাথেই সেটার ল্যাবটা আসলে আমাদের একই সাথে করতে হয়। যেমন ইউনিভার্সিটিতে থাকলে যেটা আমরা করতাম যে একই সাথে থিওরিটা পড়ে একই সাথে তার সেই ল্যাবটা করে ফেলতাম, তাহলে সেই ডাইসটা সম্পর্কে আমাদের ভালোভাবে জানা থাকতো। ওকে, হোপফুলি আমাদের ডিরেক্ট ডাইস সম্পর্কে জানা আছে, কারণ আমরা ডাইসের প্রথমেই ডিরেক্ট ডাইস সম্পর্কে পড়েছি। তো আজকে আবার একটু জানবো এবং সেই সাথে কিভাবে ডাইং করতে হয় সেটা একটু ক্লিয়ারলি দেখবো। সো ডিরেক্ট ডাই এর বোধহয় সবকিছু মনে না থাকলেও কিছু কিছু মনে আছে তোমাদের, যে ডিরেক্ট ডাই আমরা সর্বপ্রথম পড়েছিলাম যে ডিরেক্ট ডাই ওয়ান অফ দ্য মোস্ট ভার্সেটাইল ক্লাসেস অফ ডাই স্টাফ অ্যাপ্লিকেবল টু সেলুলোজ, উল অ্যান্ড সিল্ক অ্যান্ড নাইলন ফাইবারের ক্ষেত্রে সাধারণত অ্যাপ্লাই করা হয়। দিস ডাইস হ্যাভ ইনহারেন্ট সাবস্টেন্টিভিটি ফর, অর্থাৎ নর্মালি ফর কটন অ্যান্ড আদার সেলুলোজিক ফাইবার। মূলত সেলুলোজিক ফাইবারের জন্য উম, এটা করা হয়ে থাকে, বা এটার অ্যাফিনিটি শো করে, সাবস্টেন্টিভিটি শো করে। সো their aqueous solution dye cotton usually in presence of electrolytes such as sodium chloride or sodium sulfate. আমরা সাধারণত সোডিয়াম সালফেট ইউজ করি, সোডিয়াম ক্লোরাইড দিয়েও হয়, ফ্যাক্টরিতে যেটা গ্লুবার সল্ট নামে পরিচিত। তো the light fastness of the dyeing with direct dyes on the cellulosic fiber varies from port to fairly good, although তো এটার একটা সমস্যা আছে, আমরা জানি যে লাইট ফাস্টনেস প্রপার্টিসটা খুবই খারাপ। আমরা সবাই একটু যদি মনে করি আমাদের থিওরিটা যেটা পড়েছিলাম আমরা ডিরেক্ট ডাই সম্পর্কে। So the light fastness of the dyeing with cellulosic fiber from varies from port to fairly good, although some copper complex direct dyes have good light fastness. তো পরবর্তীতে ডিরেক্ট ডাইটাকে কিছু মডিফাই করা হলো, যে কপার কমপ্লেক্স বা এই ধরনের কিছু যুক্ত করে সেটাকে। ওকে, অ্যাজ ইউজুয়াল দ্য প্রপার ডিপার কালার অফ দ্য ডাইং অ্যান্ড দ্য লোয়ার ফাস্টনেস অফ দ্য ট্রিটমেন্ট। সাধারণত যত বেশি ডাই সাবস্টেন্স অর্থাৎ ডিপ শেডের ক্ষেত্রে কালারটা বেশি উঠে যায়, অ্যান্ড দ্য হায়ার দ্য লাইট ফাস্টনেস অফ দ্য লাইট। এবং একই সাথে এটার কিন্তু একটা দিক ভালো, সেটা হচ্ছে লাইট ফাস্টনেস, অর্থাৎ ফেডিংটা হয় না। সো ভেরিয়াস আফটার ট্রিটমেন্টস অফ ডাইং ইমপ্রুভ দ্য ফাস্টনেস, এরকম আফটার ট্রিটমেন্টের কথা হয়তো আমাদের মনে আছে যে লাইট ফাস্টনেস ফাস্টনেস প্রপার্টিসটাকে ইমপ্রুভ করার জন্য আমরা বিভিন্ন প্রকার আফটার ট্রিটমেন্ট করে থাকি, বিশেষ করে ট্যানিন বা এই ধরনের কোনো কিছু, এবং সেই সাথে ট্যানিন এবং কিছু মেটাল কমপ্লেক্স আছে যেগুলো দিয়ে আমরা সাধারণত ট্রিটমেন্ট করে থাকি, যার কারণে তখন ডাইটা ফিক্স হয়, অর্থাৎ লাইট ফাস্টনেস প্রপার্টিসটা ভালো হয়। সেটাই বলছে। সো ভেরিয়াস আফটার ট্রিটমেন্ট অফ দ্য ডাইং ডিউরিং দ্য লাইট ফাস্টনেস ইন ওয়াশিং, ইন সাম কেসেস হাউএভার আফটার ট্রিটমেন্টস ডিক্রিজ দ্য লাইট ফাস্টনেস। তো কিছু কিছু ক্ষেত্রে লাইট ফাস্টনেসটা হ্যাম্পার হতে পারে। সো দে আর অলসো ইনভেরিয়েবলি causes the chance of the hue that makes shade the correction color matching difficult. মাঝে মধ্যে আমাদের যে হিউ রয়েছে, হিউ বলতে আমরা যেটা বুঝি অর্থাৎ লাল নীল হলুদ, এই যে শেডটার হিউটা চেঞ্জ হয়ে যায়। সো আমরা যেটা বলছিলাম যে হিউটা চেঞ্জ হয়ে যায়। সো যে সমস্ত ট্রিটমেন্ট করব সেটা অবশ্যই কেয়ারফুলি করতে হবে। ডিরেক্ট ডাইস আর জেনারেলি ক্যান নট বি টুডেস সিগনিফিক্যান্ট ওয়াশিং রিকোয়ারমেন্টস অফ অ্যাপারেল অ্যান্ড লিনেন্স। সো বিশেষ করে আমরা যদি জানি ডিরেক্ট ডাইসের সমস্যাটাই হচ্ছে যার ছোট ছোট ডাই মলিকুল, এবং যেটা একই সাথে যেভাবে সেলুলোজের ভিতরে পেনিট্রেট করে ঠিক সেভাবে বেরিয়ে যায়। তো এই যে ওয়াশ ফাস্টনেস প্রপার্টিসটা, এটাই আসলে সবচেয়ে বেশি খারাপ, সেজন্যই এই প্রবলেমটা যেটা হয়। So in recent years, their share of market is declined of reactive dyes and later ঘেরে and cellulosic brighter colors। বিশেষ করে যে আমরা এখন কিন্তু ম্যাক্সিমাম মোস্ট একবারে খুবই সবচেয়ে বেশি যে ডাইসটা ইউজ করা হয় সে বিশ্বব্যাপী, সেটা হচ্ছে রিয়েক্টিভ ডাইস। রিয়েক্টিভ ডাইসও কিন্তু আমরা পড়েছি, না সরি পড়ি নাই, রিয়েক্টিভ ডাইসও কিন্তু একাধারে সেলুলোজিক ফাইবারের জন্য ডাইং করা হয়, এবং সেই সাথে রিয়েক্টিভ ডাইসটারও কিন্তু অন্যান্য ফাংশন গুলি ভালো, বিশেষ করে লাইট ফাস্টনেস প্রপার্টিস গুলি ভালো। এটার হিস্টোরিক্যালি বলা হয় যে ডিরেক্ট ডাইয়ের এই সমস্যাটা সমাধানের জন্যই রিয়েক্টিভ ডাইয়ের জন্ম, অর্থাৎ ডিরেক্ট ডাইসের সাথেই যখন আরেকটা রিয়েক্টিভ গ্রুপ যুক্ত করা হয়ে দেওয়া হয়েছে ডিরেক্ট ডাইসের মাঝখানে, তখন সেটাকে আমরা রিয়েক্টিভ নামকরণ করছি, এবং সেটা ডিরেক্ট ডাইসেরই আরেকটা ভিন্ন রূপ বলতে পারি। তো এখন আমাদের নর্মাল যে অ্যাজ ইউজুয়াল ডিরেক্ট ডাই সেটা আসলে সেরকম ব্যবহৃত হয় না। তারপরেও আমাদের একটু প্রসিডিউরটা সম্পর্কে জানতে হবে। উদ্দেশ্য কি আজকের এক্সপেরিমেন্টে? টু নো অ্যাবাউট দ্য ডিরেক্ট ডাইং প্রসেস, টু নো different chemical and auxiliaries, and to know different parameters in dyeing cotton fabric with direct dyes. ওকে, তো কি কি লাগছে আমাদের? বিকার, গ্লাস রড, পিপেট, মেজারিং সিলিন্ডার, ডিজিটাল ব্যালেন্স, স্যাম্পল ডাইং মেশিন এটসেট্রা।
ডাইং করতে যা যা লাগে। এখন আমরা চলে আসবো প্রথমত ডিরেক্ট ডাইস 5%। এখানে একটু কথাবার্তা আছে আমাদের, যে ডিরেক্ট ডাইস 5%, এটা বলতে কি বোঝাচ্ছে? দেখো, আমাদের ফ্যাক্টরিতে যে শেডগুলো তৈরি করা হয় সেগুলোকে বলা হয় 1%, 2%, 3%। এটা সাধারণত এইভাবে প্রকাশ করা হয়, অন দা ওয়েট অফ দ্য ফেব্রিক হতে পারে, আবার সেটা হতে পারে অন দা ওয়েট অফ দ্য বাথ, বা আমরা যে টোটাল ও ডাব্লিউ, অন দা ওয়েট অফ দ্য OWF মানে হচ্ছে অন দা ওয়েট অফ দ্য ফেব্রিক, ফেব্রিকের ওজন অনুসারে। OWB অন দা ওয়েট অফ দ্য বাথ, অর্থাৎ কি পরিমাণ লিকুইড নিয়েছে বাতে, সেই বাতের হিসাব অনুসারে, যেমন 500 লিটার, 1000 লিটার, 1200 লিটার বাত, সেই বাত অনুসারে। তো এখন এই হিসাবটা আমরা কিভাবে করব? যে 5%, তাহলে 5% হলে আমরা কতটুকু ডাই নিব? আবার আগের মতোই মনে করি যে আমাদের স্যাম্পল সাইজ হচ্ছে কত গ্রাম? 5 গ্রাম। স্যাম্পল সাইজ 5 গ্রাম। M/L যদি আমরা আগের মতোই ধরি, যে 1:20, 1:20, তোমরা খাতায় লিখতে পারো 1:20। নাও, তাহলে ডিরেক্ট ডাইস 5%, এটা কিভাবে নিব? তাহলে ডিরেক্ট ডাইস 5% মানে হচ্ছে আমরা এখানে ধরবো অন দ্য ওয়েট অফ দ্য ফেব্রিক, তার মানে এই 5 গ্রাম স্যাম্পলের কত পার্সেন্ট? 5%। তাহলে 5 গ্রামের কত পার্সেন্ট? 5%। কিভাবে নিব? সমান সমান, তাহলে কি 5 গুণন 100/5, কত আসবে? আমরা যদি ক্যালকুলেট, এটা তো 5 কেটে যাচ্ছে। দাঁড়াও, এখানে কিছু একটা ভুল 100 হচ্ছে। আসবে। 100 হবে না, দাঁড়াও। 5% বলা হচ্ছে যে ডিরেক্ট ডাইসের পার্সেন্টেজ হচ্ছে 5%। তাহলে 5 এর, আমরা যদি বাংলা বলে 5 এর 5 গ্রামের 5%, এটার যদি আমরা ইয়ে করি, তার মানে কি? অতএব কত পার্সেন্ট এটাকে? 0.05 আসার কথা। হ্যাঁ, 0.05 আসার কথা। ঠিক আছে, তাহলে সেটাই হবে 0.05। জি স্যার। ওকে, 0.05 যখন আসবে, তো এই পরিমাণ, 100 দিয়ে ভাগ দেব। হ্যাঁ, এটা 5 এর 5% বের করো, তার মানে কি 5 গুণন 100, তাই না, গুণন 5, তাহলে কত জি হয় স্যার। উপরে? 25/100, তাহলে কত আসে? 0.25 গ্রাম। এটা আসে কি 0.25 আসে? জি স্যার। হ্যাঁ, তাই তো হয়। জি ওকে, স্যার। তাহলে এত গ্রাম। তাহলে আমাদের একটা স্যাম্পলের জন্য ডাই লাগতেছে কতটুকু? 0.25 গ্রাম, এটা নয়। ঠিক আছে, কতটুকু লাগতেছে? 0.25 গ্রাম। তাহলে এই 25 গ্রামটা, তাহলে এখানে ডাই লাগতেছে একটা স্যাম্পলের জন্য 0.25 গ্রাম। তাহলে এই 0.25 গ্রাম আমরা ডাই নিতে হবে প্রত্যেকটা বাতের জন্য, অর্থাৎ প্রত্যেক 100 মিলি, প্রত্যেক 5 গ্রাম স্যাম্পলের জন্য, সেটা যেহেতু যতটুকুতে ঘুলাই। তো যেহেতু আমরা 100 মিলিতেই গুলাবো, অর্থাৎ 100 মিলিতেই ডিজলভ করব, সেই হিসেবে ধরে নিলাম। তাহলে এখন, তাহলে 5 গ্রাম স্যাম্পলের জন্য 100 মিলিতে 0.5 গ্রাম টু 5 গ্রাম ডাই ডিজলভ করতে হবে। তো প্রথমত এটা কিভাবে নিব আমরা? এটা আমরা ওজন করে নিতে পারি আমাদের ইলেকট্রিক ব্যালেন্সে, যেটার পয়েন্টের পর 3টা শূন্য আছে বা এরকম, সেক্ষেত্রে অ্যাকুরেটটা বেশি হয়। তো সেখান থেকে মেপে নিতে পারি, অথবা আগের মতোই আমরা স্টক সলিউশন করতে পারি। যে আমরা যদি স্টক সলিউশন করি, কিরকম, যে 100 মিলি সলিউশনে যদি আমরা কতটুকু ডাই নিব? 100 মিলি সলিউশনে যদি ধরে নিলাম 25 গ্রাম ডাই নেই, 25 গ্রাম বেশি হয়ে যায়। আমরা যদি আরো একটু কম নেই, যে আমরা যদি 100 মিলি সলিউশনে মনে করো 25-এর গুণিতক নিলে সুবিধা হয় আমাদের জন্য। আচ্ছা, ধরে নিলাম 15 মিলি নিলাম, 15 গ্রাম ডাই নে, এতও নেওয়া যাবে না, আর একটু কম নেই। 100 মিলিতে 5 গ্রাম নিব, 1 গ্রামও নিতে পারি, আমাদের 0.25 লাগবে। ওকে, 5 গ্রামই নিলাম, ধরে নিলাম। তাহলে 1 মিলিতে কত আসে? 5/100 সমান সমান 0.05, তাই না? এটাই তো আসে। হ্যালো? জি স্যার। হ্যাঁ, এখন তাহলে আমাদের যেটা করতে হবে, জি স্যার। জি স্যার। 0.05 যদি আসে, তাহলে আমাদের লাগবে কত? 0.05, এটা আসতেছে
পার মিলিতে, প্রতি 1 মিলিতে, তাহলে আমাদের লাগবে কতটুকু আমরা বের করলাম 0.25, তাই না? 0.25 লাগতেছে। তাহলে জি 0.25 স্যার। যদি আমরা এখন, তাহলে কত গুণ দিতে হবে এটার সাথে? 0.05 এর সাথে কত গুণ দিলে 0.25 আসবে? আমরা এটার সাথে কত গুণ দিলে আসবে? 0.05 এর সাথে 0.05 স্যার। 0.05 এর সাথে কত গুণ দিলে এটা আসবে 0.25 আসবে? 5। 0.05 আছে কত মিলিতে? 1 মিলিতে, তাই না? ইয়েস স্যার 5। হ্যাঁ, তাহলে অথবা 1 মিলিতে জি আছে স্যার। এত গ্রাম, তাহলে 5 মিলি যদি আমরা নেই তাহলে আমার কত আসে 0.25 গ্রাম। তাহলে আমি একটা স্টক সলিউশন করব, সেটার কি স্টক সলিউশন করব? 100 মিলিতে ওয়াটারে 5 গ্রাম ডাই ডিসলভ করলাম। করার পর সেখান থেকে তাহলে আমি 5 মিলি যদি ডাই নেই, তাহলে আমার 5% এর জন্য, 5 গ্রাম স্যাম্পলের 5% এর জন্য যতটুকু দরকার সেটা আমি পেয়ে যাচ্ছি। 0.25 গ্রাম আমার কি মিলে যাচ্ছে, বা 0.25 গ্রামটা আমি হিসাবটা, ক্যালকুলেশনটা চলে আসতেছে। আমি আবার বলছি, আমার নিতে হবে 5% ডাই। 5% ডাইসটা নেওয়া হয় অন দা ওয়েট অফ দা ফেব্রিক। আমার ফেব্রিক স্যাম্পলের ওজন কত? 5 গ্রাম। তাহলে 5 এর 5%, তাহলে 5 এর 5% কত হবে? তাহলে 5/100 গুণন 5, তাহলে হচ্ছে 0.25 গ্রাম। এটা আমার ইনশিওর করতে হবে। এটা আমি মেপে নিতে পারি 0.25 গ্রাম। এটা আমি যদি আমাদের ইলেকট্রিক ব্যালেন্স দিয়ে মেপে নিতে পারি, দ্যাটস এনাফ। ওকে, সরাসরি তাহলে ডাইপটে দিব। কিন্তু যদি মেপে নিয়ে না করি, তাহলে স্টক সলিউশন যদি করি, তাহলে কি করব? 100 মিলি সলিউশন ওয়াটারে 5 গ্রাম ডাই নিব, 5 গ্রাম ডাই নিব। ডাই নেওয়ার পর সেখানে কি করব? তাহলে প্রতি মিলিতে আসে আমার কত আসে? 0.005 গ্রাম। তাহলে 5 মিলিতে আসে আমার কত? 0.25 গ্রাম। তাহলে আমার দরকার কতটুকু? 0.25 গ্রাম। তাহলে আমি একটা স্টক সলিউশন নিয়ে সেখান থেকে 5 মিলি নিব। ক্লিয়ার? ডাইসের হিসাবটা ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, জি স্যার। জি স্যার। ডাইসের হিসাব ক্লিয়ার। ওকে, তাও বাকি যে হিসাবগুলো, ওয়েটিং এজেন্ট 1 সিসি পার লিটার, একইভাবে যে তাহলে আমাদের 100 মিলি সলিউশন আমরা যদি M/L20 ধরি, M/L 1:20 যদি ধরি, তাহলে 5 গ্রাম স্যাম্পলের জন্য আমাদের টোটাল লিকুয়ার হবে 100 মিলি। ওকে, তাহলে 100 মিলি, তাহলে 100 মিলির জন্য কতটুকু লাগবে? যে এখানে সাধারণত 1000 মিলির জন্য আমরা ইউজ করছি 1 সিসি। তাহলে আমরা যদি এখানে বলি যে একের জন্য কত 1/1000, এবং একই সাথে যদি আমরা 10 বলি লিটার। 100 মিলির জন্য কত, তাহলে কত আসে? পয়েন্ট পয়েন্ট কত হবে? হ্যালো, আমরা কেটে দেই, একটা শূন্য থাকে নিচে। 1/10 মানে হচ্ছে স্যার শুনুন 0.1। স্যার 0.1। হ্যাঁ, 0.1। তাহলে আমার এখানে ওয়েটিং এজেন্টের পরিমাণটা আসতেছে কত? 0.1 মিলি। এই 0.1 মিলি মাপা যাবে না, সেজন্য আমাকে স্টক সলিউশন করতে হবে। স্টক সলিউশন কি করব? 100 100 মিলিতে যদি আমি কতটুকু নিব? 1 মিলি নিব। তাহলে প্রতি মিলিতে কত আসে? 1/100 1 মানে মিলি। হচ্ছে 0.01। তো আমরা যদি 1 মিলিতে থাকছে, প্রতি 1 মিলিতে, তাহলে এখান জি থেকে স্যার। যদি 10 মিলি নেই, তাহলে কি 10 মিলি নিলে শূন্যটা সামনে 0.1 হয়ে যাবে, 0.1 মিলি। তাহলে 0.1। হ্যাঁ, তাহলে আমি কি করছি? এখান থেকে 5 মিলি নিচ্ছি, এখান থেকে 10 মিলি নিচ্ছি। কত পার্সেন্ট স্টক সলিউশনের? আমরা 1% স্টক সলিউশন করছি, যে 1 গ্রাম 1 মিলি 100 মিলিতে গোলাচ্ছি। ঠিক আছে, এটা বোঝা গেছে? আমরা আগের হিসাবটাই, গত ক্লাসে যেটা করছিলাম সেটাই, যে জি স্যার। যে আমার 1 পার লিটার, 1 সিসি পার লিটার, তার মানে কি? তাহলে আমার 100 মিলির জন্য দরকার হচ্ছে কতটুকু? 100 মিলির জন্য দরকার হচ্ছে 0.1 সিসি অথবা মিলি। তো এটা তো মাপা যাবে না, সেজন্য আমরা কি করছি? 100 মিলিতে গুলাচ্ছি 1 মিলি ডিটারজেন্ট বা ওয়েটিং এজেন্ট। তাহলে প্রতি মিলিতে আসতেছে 1/100, মানে হচ্ছে 0.001 মিলি। তাহলে প্রতি 10 মিলিতে আসতেছে 0.1 মিলি। এটা কি বেশি হয়ে গেল নাকি একটা জিরো? হ্যাঁ, তাহলে 0.1 মিলি। তাহলে এটা আমাদের দরকার, তাহলে প্রতি 10 মিলি লাগছে। একইভাবে
এটারও করছি স্টক সলিউশন। একইভাবে 0.5 সিসি, তাহলে এটা আরো কম লাগবে। যদি আমরা 0.5 সিসিটা বের করি তাহলে কি হবে যে 1000-এ লাগে কত? 0.5। 0.5 অতএব 1-এ লাগবে কত? 5 গুণন 5/1000। অতএব 100-তে লাগবে কত? 5 গুণন 100/1000। একইভাবে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, 5 2 হাফ, তাই না? তাহলে হচ্ছে 0.5 কি 0.5 মিলি। এই এটা তো পয়েন্ট ছিল, মিলি। হায় হায়, এটা পয়েন্ট, এটা পয়েন্ট। তাহলে এটা পয়েন্ট যদি হয় তাহলে যেটা হবে পয়েন্ট, জি স্যার 5 এর আগে তাহলে এটা হবে না। তাহলে যদি হয় 5 হবে। এরকম, তাহলে উপরে হচ্ছে 0.5 গুণন পাশে হচ্ছে 100/1000। তাহলে এই দুটো শূন্য যদি কেটে যায় তাহলে 0.5 ভাগ 100, এই 10 কত হয়? 0.5 ভাগ 10 ক্যালকুলেশন। 0.05। 0.05 স্যার, 0.05। 0.05। তাহলে এই 0.05 নিতে হবে আমার কত? প্রতি পটে, প্রতি 100 মিলিতে। ঠিক আছে? তাহলে এই 0.05 এর জন্য আমার স্টক সলিউশনটা কি হবে? তো আমরা একইভাবে আমরা যদি কি করি, 100 মিলিতে 1 সিসি 1 মিলি নেই লেভেলিং এজেন্ট, তাহলে প্রতি মিলিতে কত আসে? 1/100 সমান সমান 0.0 কত 1। এটা কি? হ্যাঁ 1 ঠিকই জি আছে স্যার। আমাদের। ওকে, জি স্যার। তাহলে এখন আমার কোনটা দরকার? 5। তাহলে 5 মিলি নিব, সহজ হিসাব। তাহলে 5 কতটুকু হবে? তাহলে 5 মিলি যদি নেই তাহলে জি স্যার। 0.05। তাহলে এখানে নিচ্ছি আমরা 5 মিলি। ক্লিয়ার? হিসাবগুলো বুঝে গেছে? এটারটা বুঝে গেছে তো না? তোমরা মানে জি এই স্যার। জিনিসটা যদি একবার বুঝে ফেলো তাহলে আর কিন্তু কোনো ঝামেলা জি নাই। স্যার। ওকে জি স্যার বুঝতে পারছি। ওকে, নাও একই সাথে এবার আমরা চলে আসব সোডা অ্যাশের ক্যালকুলেশনে। সোডা অ্যাশ কতটুকু লাগবে? 3 গ্রাম পার লিটার। গত ক্লাসের এরপরের থেকে কিন্তু তোমরা ক্যালকুলেশন করবে, আমি করব না। সোডা অ্যাশ 3 গ্রাম পার লিটার। একইভাবে আমার 100 মিলির জন্য কত আসবে? 100 মিলির জন্য তাহলে কত আসবে? কত? 3 গুণন 100/1000। তাহলে কত? শূন্য শূন্য কেটে গেলে 10, 3 ভাগ 10 মানে 0.3, তাই না? তাই তো? 0.3 স্যার। জি স্যার। হ্যাঁ 0.3 ঠিকই আছে আমাদের হিসাব। তাহলে 0.3 আমার দিতে হবে কত? প্রতি 100 মিলি পটে। তাহলে সেজন্য আমাদের কি করতে হবে? একটা স্টক সলিউশন করতে হবে। সোডা এস, সোডা এস তো সলিড, এটা মাপা যেতে পারে। যদি মেপে দাও তাহলে স্টক সলিউশনের প্রয়োজন নাই। কিন্তু যদি এত সূক্ষ্ম মাপাটা একটু টাফ, সেজন্য আমরা স্টক সলিউশন করাটাই বেটার। তো আমরা যদি এখানে কি করি, 100 মিলিতে 3 গ্রাম গুলাই, 3 গ্রাম যদি আমরা ডিসলভ করি সোডা এস, তাহলে কি হচ্ছে? প্রতি মিলিতে কত হচ্ছে? 3 ভাগ 100, তার মানে হচ্ছে 0.03। তাহলে 0.3 আনতে কতটুকু লাগবে? জি 10 স্যার। মিলি। তাহলে 10 মিলি লাগবে। 10 মিলিতে 0.0, জি সরি স্যার। 3, তাহলে 10 মিলি এখানে লাগছে, তাই না? ওকে, তো জি স্যার। তারপরে এটার হিসাবটা তোমরা করো, গ্লুবার সল্টের হিসাব করো। এটার হিসাব তোমরা করবে এখন, করো। গ্লুবার সল্ট তাহলে আমার কতটুকু লাগবে এখানে? প্রথমত গ্লুবার সল্ট 5 গ্রাম স্যাম্পলের জন্য 100 মিলি ওয়াটারের জন্য কতটুকু লাগতেছে? হিসাব করো, একইভাবে হিসাব করো। কত আসে? গ্লুবার সল্ট কতটুকু লাগবে? হ্যালো? স্যার 0.4 লাগবে। হ্যাঁ 0.4 লাগবে। ওকে গুড ইমন, গুড 0.4। এই 0.4 এখন আমি মেপে দিব না, ইয়ে সলিউশন করবে, স্টক সলিউশন করব। তাহলে কতটুকুতে কি করব বলো? কতটুকুতে গুলাবো? স্টক সলিউশন করব। স্যার 100 মিলিলিটার গুলাবো। 100 মিলিতে কতটুকু গুলাবো?
স্যার 4 তাহলে প্রতি মিলিতে 4/100 হুম 4/100 0.04 তাহলে এখন আমার এটা 0.4 মিলাতে কত মিলি নিব? স্যার 10 10। গুড, তুমি তাহলে বুঝেছো। ইমন, কে বলছো? ইমন চৌধুরী। জি স্যার। ওকে ইমন, তাহলে তুমি বুঝেছো, বাকি সবাইকে আমরা বুঝেছি? জি স্যার বুঝছি। যদি না বুঝি আবার বুঝাবো, সমস্যা নেই। আচ্ছা ইমন, আমি মনে করলাম আমি এখানে আরো কম নিব, স্টক সলিউশনটা আরো কম করব, সেই ক্ষেত্রে কি করতে পারি বলো? যে এত 100তে 4 গুলাবো না, অন্য কনসেন্ট্রেশন নিব, হবে না? তাহলে স্যার আমি 100 মিলিলিটারের মধ্যে 4 এর জায়গায় 3 দিব। 3 দিলে কি তোমার হিসাব মিলবে? করো দেখি। আমার কত দরকার এটা মাথায় রেখো, 0.4। সবাই একটু ঠিক ক্যালকুলেশন আছে। করো। 0.4 ও দরকার। জি স্যার, জি স্যার। কত নিব বলো? অন্য একটা স্টক সলিউশন করো সবাই। স্যার প্রশ্নটা আর বুঝি নাই স্যার, একবার যদি মনে বলতেন। করো যে 100 মিলিতে 4 গ্রাম নিচ্ছি, তাই না? নিয়ে স্টক সলিউশন করছি। আমার কথা হচ্ছে আমরা 100 মিলিতে 4 জি গ্রাম স্যার। কেন নিব? আমরা অন্য একটা সলিউশন, মানে অন্য একটা পরিমাণ সলিউশন এবং অন্য একটা পরিমাণ সল্ট নিয়েও তো এটা ইয়ে করতে পারি, মানে ইনশিওর করতে পারি, তাই না? সেটা হতে পারে 50 মিলি হতে পারে, তাই না? মানে স্যার আমরা 100 জায়গায় আরো কম পানি নিয়ে এটা করব, এই হ্যাঁ, তো আমরা স্যার? যদি এটা কম পানি নিয়ে করতে চাই অথবা বেশি পানি নিয়ে করতে চাই, আচ্ছা যাই হোক, চিন্তা করো পরে। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে পিএইচ 10 থেকে 11, টেম্পারেচার 70, 80, 90, 70 ডিগ্রি, টাইম 30 মিনিটে হয় না সাধারণত, ডিপেন্ড করে, 1:20। ওকে, তো এই ছিল আমাদের ক্যালকুলেশন। তাহলে টোটাল লিকুইড যদি আমরা হিসাব করি, খাতায় লিখেছো বোধহয় তুমি ইমন, তাহলে টোটাল লিকুইডের কথা যদি আমরা হিসাব জি স্যার। করি, তাহলে আমাদের কত আসতেছে? প্রথমে আমরা বের করছিলাম 5, ডিরেক্ট ডাইসের 5 মিলি, ওয়াইটিং এজেন্ট 10 10, এটা 5, কত হলো? 30। সোডা অ্যাশ কত মিলি হলো? 30 10 10 50 10 50, তাহলে আর জি, বাকি 50 কি হবে? পানি। পানি। হুম, হয়েছে। তাহলে টোটাল আমার 100 মিলি হয়ে গেল। এটাকে 1:20 করে দাও। যেহেতু এখানে হিসাবটা 1:30 করা আছে, সেজন্য আমি এটাকে 1:20 করছি না, এখানে 1:30 হিসাবটা করা আছে। আচ্ছা, এখন সবাইকে এটুক বুঝেছি? বাকি যারা আছি সবাইকে এটুক বুঝেছি আমরা? মানে আরো তো সবাই আছো, জি স্যার। এখানে আরো 9 জন আছো, সবাইকে আমরা বুঝেছি? জি মানে স্যার। এটা ভিন্ন যদি আমি অ্যামাউন্ট দেই তাহলে করতে পারবে তো? ওকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান হোপফুলি। না হলে বলতে পারো, কিন্তু এখানে আমাদের শেখার জন্য, মানে বোঝার জন্য, পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু আমরা বলবো না, তোমরা ক্যালকুলেশন করে নিবা। সবাই তো ক্যালকুলেশন করতে পারবা, জি তাই তো? স্যার। ওকে, ডান। তাহলে আমরা ল্যাবে গিয়ে কোন পটে কতটুকু পানি নিব, কতটুকু কেমিক্যাল নিব, এটা তো ঠিক রেসিপি অনুসারে নিতে পারবো, তাই তো? এই কনফিডেন্স তো আসছে। জি স্যার। জি স্যার। ওকে জি স্যার। ওকে, যদি এই কনফিডেন্স আসে, আমরা ল্যাবে গিয়ে যেটা ভুল করি সব সময়, এটাই ভুল করে থাকি, যে আমাদের ক্যালকুলেশনটাই মাথায় ঢোকে না, বা কতটুকু নিব, কি নিব। ঠিক আছে, ওকে। সো এখানে একটা হিসাব দেওয়ার চেষ্টা করছি আমি 1:30 ধরে। ডাইং কার্ভের কথা যদি বলি, এখন ডাইং কার্ভ আসলে আমাদের মতো করে, যে আমরা কখন টেম্পারেচার উঠাবো নামাবো, সাধারণত 30-এর টেম্পারেচার, রুম টেম্পারেচার শুরু হয়। তো ল্যাবের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে একবারে এখানে যা যা কেমিক্যাল আছে সব একসাথে ওই যে 100 মিলি মিলিয়ে স্যাম্পলটা দিয়ে ইমার্জ করে দিয়ে পুরোটা একসাথে ডাইং করে ফেলি। যে প্রথমে এখান থেকে সরাসরি 40-50-এ উঠানো যেতে পারে, 50 থেকে 70 বা 80-তে, অথবা তুমি যদি চাও এক ধাপেই 80-তে উঠাতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, এখন আরেকটা যে বিষয় জিনিস, সেটার হচ্ছে এই গ্রাফ
যে বিষয়টা, গ্রাফের যে বিষয়টা তোমরা তো বুঝেছো, এই গ্রাফ তো এখন তোমরা ড্র করতে পারো তাই তো? মানে এখানে কোনো সমস্যা আছে কিনা? গ্রাফ জি তো ড্র স্যার। করতে পারো সবাই। মানে আমি যদি কোনো প্যারামিটার বলে দেই তাহলে সেটাতে তো গ্রাফ ড্র করতে পারবে, তাই না? যে এই পাশে টাইম, এ পাশে টেম্পারেচার থাকবে, যে মানে একটা জি স্যার, প্রসেস ড্র তুমি করতে যে, পারবো, কোনো সমস্যা হবে না। হ্যাঁ মানে এটা একটু বুঝতে হবে, খুবই সহজ একটা জিনিস কিন্তু না বুঝলে আসলে একটু সমস্যা যে কোথায় আঁকাবো। কারণ যে জিনিসগুলো তোমাদেরকে আমি এখন বলতেছি তোমরা যদি ওয়ার্ড প্রসেসিং পড়ো বা 2 পড়বা, আহ, আর যদি অ্যাডভান্স নাও তাহলে তো 3 4 সবই পড়বা, তো সব সময়ের জন্য এই ক্যালকুলেশন, এই গ্রাফ, এগুলো তোমার মানে এটা আঁকা জানতে হবে বা শিখতে হবে, না হলে মুখস্থ করে আসলে এগুলো পারা যাবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি উঠাচ্ছি এখানে 30 মিনিট, 70 80-তে উঠাচ্ছি, 30 বা 1 ঘন্টা রাখতেছি। রাখার পর আমরা কি করতেছি, সেটাকে কুল করতেছি বা কুলিং করতেছি। কুলিং করার পর আমরা কি করছি, আহ, কি করছি, এটাকে এটাকে কি বলে বলো তো? এটাকে এই যে ছোট তীর দিয়ে এটাকে বোঝানো হয়েছে, এটাকে কি বলে বলো তো? স্যার, বলো, বলো এটা কি? হট ওয়াশ। এটা কি, এইটা এই দাগ কি নির্দেশ করতেছে? এটা কত টেম্পারেচার নির্দেশ করছে? এটা কিভাবে হট ওয়াশ হয়? এটা কি, এটা কি নির্দেশ স্যার করতেছে এটা? 40 টেম্পারেচার, হ্যাঁ, 40। তাহলে 40 টেম্পারেচারে কি হট ওয়াশ হয়? কোল্ড ওয়াশ, কোল্ড স্যার ওয়াশ। 40 টেম্পারেচার আমি 15 মিনিট রাখলাম এটা। হ্যাঁ, এটা বোঝাচ্ছে। তাহলে 40 টেম্পারেচারে হট ওয়াশ হয় না, কোল্ড ওয়াশ হয়। তাহলে স্যাম্পলটা ডাইং বেস ও, থেকে পলিশ নামিয়ে, কোল্ড, জি স্যার। হ্যাঁ আবার আমি ধুয়ে ফেললাম, ঠিক আছে, ওয়াশ করে ফেললাম। তারপর সেটাকে আবার ওয়াশ করতে পারি, ঠিক আছে, বা এটাকে হট ওয়াশ দিতে পারি। একটু টেম্পারেচার বাড়িয়ে দাও তোমরা, মোটামুটি 70 বা 75 এরকম করে দিতে পারো হট ওয়াশ দিয়ে। আফটার ট্রিটমেন্ট করতে পারো। আফটার ট্রিটমেন্টটা কি, যে বিভিন্ন প্রকার মেটালিক সল্ট অথবা এই ধরনের কোনো ট্যানিন বা কিছু মডার্নটিং এজেন্ট বা আদার্স যে কোনো আফটার ট্রিটমেন্ট কেমিক্যাল হতে পারে, সেটা দিয়ে। এই তীরটার মানে কি বোঝাচ্ছে, যে দেখো, এই তীরটার মানে বোঝাচ্ছে কি, যে 60 ডিগ্রি, মোটামুটি 60 বা 70 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 থেকে 15 মিনিট, বা এটা যেহেতু এটা তুমি যেভাবে ডিফাইন করবে সেটাই কিন্তু মোটামুটি 15 মিনিট বোঝাচ্ছে। ওকে, স্যার এখানে তাহলে কোল্ড ওয়াশ 2বার করা হলো কেন স্যার? এটা কোল্ড ওয়াশ 2 বার করা হয়নি, এটা হট ওয়াশই দেওয়া হয়েছে, কিন্তু এটা একটু টেম্পারেচারটা বাড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে? কোল্ড ওয়াশ তুমি ও, 2 বার দাও তোমার জন্য ভালো, কিন্তু তুমি তো একবার জি স্যার। কোল্ড ওয়াশে কি পরিমাণ পানি লাগতেছে তুমি তো বুঝতেই পারতেছো, যে 1:20, মানে হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার। তো যতবার তুমি ধুবা তোমার ততবার কিন্তু তোমার কি হবে, যে প্রচুর পরিমাণে পানি প্রয়োজন হবে, তো সেটা আমাদের জন্য খুবই হার্মফুল, পরিবেশের জন্য থেকে শুরু করে, ঠিক আছে? সো এখন যদি তোমাদেরকে কোনো ডাইং কার্ভ দেওয়া হয় তাহলে তো সেটা নিশ্চয়ই তোমরা রিড করতে পারবা, জি স্যার। পড়তে পারবা এবং ডিসক্রিপ ব্যাখ্যা করতে পারবা, মনে হয় পারবা তো? তোমাদেরকে যদি এরকম কোন একটা ডাইং কার্ভ দেওয়া হয় কোনো কিছু ছাড়া, তাহলে সেই ডাইং কার্ভটা তো তোমরা রিড করতে পারবা নাকি? পড়তে পারবা তো, যে জি স্যার, পারবো। যে প্রসেস এটা এটা। শুধু তুমি কথা বলছো, বাকি সবাই কে কিছু বলছে না কেন? বাকি সবাই কি বুঝে নাই, বা বাকি সবাই তো রেসপন্স করতে হবে। ওকে, আমরা এখানে একটু দেখি যে আমাদের সময়ও শেষের দিকে, যে বলা হচ্ছে সেট দ্য বাথ উইথ দ্য সাবস্ট্রেট এট দ্য রুম টেম্পারেচার। ওকে, রুম টেম্পারেচার দিলাম, এট ডাই সলিউশন অক্সিলারিস উইথ দ্য টেম্পারেচার, এটা 900 এটা 90 ডিগ্রি বা 70 ডিগ্রি, 80 ডিগ্রি। সো রান ফর 20 মিনিটস অ্যান্ড সল্ট এডিশন। এখানে ধাপে ধাপে বলছে। তো আমরা জানি যে অক্সিলারিস কেমিক্যাল গুলো, বিশেষ করে সল্ট, যদি ধাপে ধাপে দেই ততবার আমাদের ডাইফিকেশনটা বাড়ে। সো এটা ধাপে ধাপে দেওয়াই বেটার। ওকে, so the Ibad concentration add salt after temperature raising 90 থেকে 95 মিনিটে 60 থেকে 70 কোল্ড করব। সাধারণত 60 70 তে করা হয় না, আরেকটু টেম্পারেচার নিচে নামানো হয়। ড্রপ দ্য বাথ এন্ড রাইস এন্ড ক্যারি দ্য আফটার ট্রিটমেন্ট। এটা তোমরা তোমাদের মতো করে ব্যাখ্যা করবা, কোনো সমস্যা নাই। তোমরা যদি ডাইং কার্ভটা তোমাদের মতো আগাইতে পারো এবং এটাকে ব্যাখ্যা করতে পারো, এখানে কোনো সমস্যা নাই। প্রিকুয়েশনটা কি? অল কেমিক্যাল শুড বি নেসেসারি, কি করতে হবে? আচ্ছা, কি একজন ঢুকতে চাচ্ছে, পারছে না, যাই হোক। অল কেমিক্যাল শুড বি মেজার্ড ভেরি কেয়ারফুলি। বিশেষ করে যখন আমরা পানি মাপি, আমরা নিশ্চয়ই কেমিস্ট্রিতে শিখেছি সবাই যে কিভাবে বুলেট পেপেট বা মেজারিং সিলিন্ডার দিয়ে আমাদের ওয়াটার মাপতে হয়। ওকে, যে আমাদের যে দাগ থাকবে সেই দাগের আমাদের যে লোয়ার ওয়াটার, মাইখার মনে করো এটা 30, তো
পানির যে লোয়ার কার্ভটা থাকবে সেখান থেকে সাধারণত নিতে হয়। মনে করো এটা কত 30 মিলি, তাহলে যে লোয়ার কার্ভটা থাকবে সেখান থেকে সাধারণত আমাদেরকে নিতে হবে। ওকে, তো এটা ছিল আমাদের মার্ক। সো টেম্পারেচার শুড বি ইনক্রিজ ভেরি কেয়ারফুলি, আস্তে আস্তে বাড়ানোটাই উত্তম। দ্বিতীয়ত যদি আমরা বলি যে আমাদের ওয়াটার শুড বি ভেরি কেয়ারফুলি, ওকে, টাইম এন্ড টেম্পারেচার শুড বি মেইনটেইন ভেরি সিনসিয়ারলি। ওকে, কনক্লুশন বলা হচ্ছে মোস্ট পপুলার ডাইং প্রসেস, সো ইট ইজ নট এক্সপেন্সিভ ডাই আওয়ার হ্যাঁ এই ইত্যাদি কনক্লুশন আজে বাজে কিছু কথা লেখা আছে। তো কনক্লুশনে এটাই বলবো যে এটা ওকে ডিরেক্ট ডাই বলা হচ্ছে কারণ সেটা ডিরেক্টলি অ্যাপ্লাই করা যাচ্ছে, সেজন্য সেটাকে ডিরেক্ট ডাই বলা হচ্ছে। কিছু অ্যাডভান্টেজ এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজের ভিতরে সহজে যে কোনো প্রকার এক্সেসিভ অক্সিলারি ছাড়াই ডাইং করা যায়। দ্বিতীয়ত এটার অসুবিধাটা হচ্ছে যে এটা ফাস্টেস্ট প্রপার্টিসটা খারাপ, অর্থাৎ ডাইস গুলো ধুইলে সেটা তাড়াতাড়ি বেরিয়ে যায় বা চলে আসে, এই হচ্ছে এটার সমস্যা। তো এই ছিল আজকে আমাদের সম্পর্কিত যে ডিরেক্ট ডাই সম্পর্কিত যে ল্যাবটি, অর্থাৎ ডিরেক্ট ডাই সম্পর্কিত, ডিরেক্ট ডাই দিয়ে কিভাবে কালারেশন করা হয় সেটি। মেকানিজম আমরা থিওরিতে পড়েছি, এখানে আর তেমন কিছু নেই। এখন তোমাদেরকে আমি বলবো যে তোমরা তোমাদের মাইক্রোফোন গুলো অন করো, অন করে যদি